নমস্কার, ঘুমপাড়ানি মাসি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শোনাব শ্রদ্ধেয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সন্দীপন পাঠশালা। লেখক উপন্যাসটিকে ১৩টি পরিচ্ছেদে বিভক্ত করেছেন। সাধারণত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেরকম চড়া রঙের চরিত্র আঁকেন, সন্দীপন পাঠশালার গুরুমশাই সীতারাম তার ব্যতিক্রম। এই উপন্যাসের মূল বিষয় গ্রাম্য পাঠশালার গুরুমশাইয়ের জীবনের দুঃখের কাহিনী। শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সন্দীপন পাঠশালার প্রথম পরিচ্ছেদ। সীতারামের বাবা বরাবরই বলে, উপরের দিকে তাকিও না, নিচের দিকে চেয়ে দেখো। তোমার চেয়ে কত লোকের অবস্থা ভালো, কত লোক তোমার চেয়ে বেশি মান সম্মান পায়, সে হিসেব করতে যেও না। তার চেয়ে তোমার চেয়ে কত লোকের অবস্থা খারাপ, তোমার চেয়ে মান সম্মানে দিন কতজন আছে, তারই হিসেব করে দেখো। সুখ না হোক, শান্তিতে দিন কাটবে তোমার। কথাগুলি সীতারামের অন্তর স্পর্শ করেছিল, কিন্তু তবুও সেসব কথা আজ সে মানতে পারছে না। বাপ রমানাথ বললে, বাবা, আমরা সৎগোপী চাষি। আদিকাল থেকে পিতৃপুরুষের কুলকর্ম হলো এই চাষ। এই চাষ করেই আমরা খেয়ে পড়ে ছেলেপুলেকে জমি জমা দিয়ে হরি বলে চোখ বুজে আসছি। সেই সব ছেড়ে তুমি... চুপ করে গেল রমানাথ। ডান হাতে খুরপি চালিয়ে সে একটি নেবুর চারার গোড়ার ঘাস ছাড়াচ্ছিল। বাঁ হাতে হুঁকো ধরে তামাক খাচ্ছিল। ছেলেকে কথাগুলি বলবার সময় দুই বন্ধ ছিল। এখন কথাটা মাঝখানে অসমাপ্ত রেখেই সে আবার দুই আরম্ভ করলে। সীতারাম মাথা হেঁট করে দাঁড়িয়ে রইল। হঠাৎ আবার দুই বন্ধ করে রমানাথ মুখ তুলে বললে, কি বলো, অভিপ্রায়টা বলো। সীতারাম এবার বললে, যা হোক, একটা চাকরি যখন মিলেছে তখন আমি দেখব চেষ্টা করে। রমানাথ আক্ষেপ এবং শ্লেষ দুই মিশিয়ে বললে, কপাল তোমার। চাকরি তো পেট ভাতা আর 4 টাকা মাইনে। আজ 10 বছর স্কুলের মাইনে, বোর্ডিংয়ের খরচ জুগিয়ে শেষে 4 টাকা মাইনে আর খোরাক, তাও পোশাক নাই। লেখাপড়া না করে যারা চাকর খানসামার কাজ করে তারাও তোমার খোরাক মাইনের উপরে পোশাক পায় বাবা। সীতারাম নীরবে বাপের সান্নিধ্য থেকে মাথা নিচু করেই চলে গেল। এবার ছেলের চলে যাওয়ার মধ্যেই রমানাথ তার জবাব পেলে। কিছুক্ষণ এক দৃষ্টে তার গমন পথের দিকে চেয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার আপনার কাজে লাগলো। হঠাৎ তার নজরে পড়ল, এতক্ষণ কথা বলার অন্যমনস্কতার মধ্যে কখন সে নেবু চারাটির বেশ একটি মোটা শিকড় কেটে ফেলেছে। মোড়ল দাদা রয়েছেন নাকি? এসে দাঁড়ালো তাদের গ্রামের 8 আনা রকমের জমিদার বাড়ির পুরনো এবং বিশ্বস্ত চাষের তদবিরকারক কর্মচারী কানাই রায়। এই কানাই রাই সীতারামের চাকরি স্থির করেছে। সেই তাকে প্রলুব্ধ করছে। তাকে দেখে রমানাথ আর আত্মসংবরণ করতে পারলে না। বলে উঠল, আপনি আমার এ শত্রুতা কেন করছেন বলুন দেখি। শত্রুতা? বিস্মিত হয়ে গেল কানাই রায়। শত্রুতা বই কি? রমানাথ বললে, একটি মাত্র সন্তান আমার। মা মরা ছেলে মানুষ করেছি বুকে করে। নেকাপড়া করে আজ 4 বছর কাছছাড়া হয়ে রইল। তাও বলি, ঝাঁক মরুকগে। ছেলে পড়তে চাইছে, পড়ুক। ফেল যে করবে তা আমি জানতাম। তা বলি মিটুক, শখই মিটুক। সেই ফেল করে বাড়ি এলো। ভেবেছিলাম যাক, ছেলের স্বাদ মিটল, এইবার ঘরে এসে বসবে থির হয়ে।
আমার ডান হাত হবে, চাষবাস দেখবে। বৃদ্ধ হয়েছি, কাছে কাছে থাকবে। তা না, তুমি তাকে কি বুদ্ধি দিলে বলো দেখি? রায় এমন অভিযোগ প্রত্যাশা করে নাই। সীতারামকে সে ভালোবাসে, সেই প্রীতিবশতই সে তার মনের অভিপ্রায় বুঝে এই ব্যবস্থা করে দিয়েছে। রমানাথ এবার চোখ মুছে বললে, হঠাৎ যদি মরে যায় তখনও হয়তো পুত্রের আগুন মুখে জুটবে না। রায় এবার না হেসে পারলে না, বললে, এই তো 2.5 মাইল পথ গো, এ আবার দূর কি? সন্ধেবেলায় ছেলেদের পড়িয়ে খেয়ে দিয়ে তো রোজ বাড়ি আসতে পারবে। আপনার মাথা ধরলে খবর পাঠালে 1 ঘন্টার মধ্যে বাড়ি আসবে। রমানাথ এ কথার জবাব খুঁজে পেলে না। নীরবে মাটির দিকে চেয়ে একগুছি ঘাসের গোড়া ধরে টানতে আরম্ভ করে দিলে। রায় তখন বুঝিয়ে বলল, আপনি অমত করবেন না। সীতারামের এতে ভালো হবে, আপনারও ভালো হবে। 8 আনা রকমের জমিদারের বাড়ির ছেলেদের মাস্টার হবে সীতারাম, তাতে। রমানাথ তার হাতটা ধরে বললে, সেরেস্তার কাজকর্ম যাতে শেখে তাই যেন করে দেবে ভাই। রায় বললে, তার এমন কঠিন কি কাজ? সময় অবসরে যদি সেরেস্তায় নায়েবের কাছে বসে তবে কদিন লাগবে শিখতে? তা বলবো আমি রানীমাকে। হ্যাঁ, বাবুদের গোমস্তাগিরি যদি পায় আমাদের গ্রামের, তবে খাতির বলো, খাতির। 10 টাকা রোজগার, আর ধরো গিয়ে তোমার বাড়িতে থাকা, সবই হবে। তাদের কথার মধ্যেই সীতারাম এসে দাঁড়ালো। আমি যাচ্ছি বাবা। রমানাথ উঠে দাঁড়ালো, বললে, যাচ্ছি বলতে নাই, আসি বলতে হয় বাবা। চলো, ফোঁটা পুষ্প দিই, ঠাকুরদের সব পেরনাম করো, চলো। চাষি সদগোপের গ্রাম, মাটির ঘর, খড়ের চাল, বাঁশ অথবা কাঠের খুঁটি দেওয়া দাওয়া, গোবরে মাটিতে নিকানো উঠান, খিড়কিতে ডোবা, ডোবার চারপাশে শাকের আড়া, লাউ কুমড়ার মাচা, চারপাশে খামার এবং গোয়াল। খামারে ধান খড়, গোয়ালের সামনে সারিবন্দি গরুগুলি বাঁধা থাকে। পুরুষেরা পরে 7 হাত লম্বা 2 হাত চওড়া তাঁতের মোটা কাপড়, কাঁধে থাকে গামছা। মেয়েদের পরনে 9 হাত 42 ইঞ্চি তাঁতের মোটা কাপড়। ভোরে উঠে গো সেবা করে মেয়েরা, পুরুষেরা মাঠে যায়। ছেলেরা 10-12 বছর পর্যন্ত লেখাপড়া করে, তারপর তারা চাষের কাজে সাহায্য করে কর্তাদের। বেশি লেখাপড়ার কোনো প্রয়োজন হয় না জীবনে। কোনো রকমে মোটা মোটা আঁকাবাঁকা হরফে নাম সই করতে পারলেই হলো। দলিলে সাক্ষী হতে হয়। তাছাড়া বিপদে আপদে হ্যান্ড নোট, তমসুকে সই করতে হয়। এই পর্যন্ত লেখাপড়া লাগে জীবনে। আর্যর চিঠি লেখা। তাদেরই মধ্যে যারা একটু ভালো শেখে তারা সন্ধ্যের সময় সুর করে রামায়ণ অথবা মহাভারত পড়ে, অন্য সকলে শোনে। এই চিরাচরিত প্রথায় চলে আসছিল তাদের পুরুষানুক্রমিক জীবন। দুধে ভাতে না হোক, মোটা ভাত চাল আর খাটো মোটা কাপড় আর গামছার অভাব এতে কোনোদিন হয় না। হঠাৎ একটা কেমন ঢেউ এলো, এই 1300 সাল সেটা নিয়ে এসেছে। 2.5 মাইল দূরে ভদ্রজনের হাট, রত্নহাট। রত্নহাটে হলো এক মাইনর স্কুল। রমানাথের দাদা হঠাৎ একদিন তার বড় 2 ছেলেকে রত্নহাটের স্কুলে ভর্তি করে দিয়ে এলো। বড় ছেলে মাইনর পর্যন্ত পড়ে আজকাল এই গ্রামেই পাঠশালা করেছে। সে আর হাল ধরে না, টেরি কেটে কামিজ গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। তারপর 5-7 বৎসর পরে রত্নহাটেই হলো বড় স্কুল, HE স্কুল। এরপর গায়ে যেন হিড়িক পড়ে গেল। রমানাথের বড় দাদার সেজো ছেলে ওই বড় স্কুলে ভর্তি হলো।
ছেলেটি ভালো, ভালো করে পাশ করে সে কলেজে পড়ছে। রমানাথ সীতারামকে ভর্তি করে দিয়েছিল স্কুলে, কিন্তু সীতারাম 3rd ক্লাসের পর আর অগ্রসর হতে পারলে না, ফেল হলো। সেই বৎসরই রমানাথ হঠাৎ একদিন তাকে স্কুল ছাড়িয়ে দিলে। কারণ ছিল, ওপারের মহাদেব পালের ছেলে চণ্ডী সীতারামের বয়সী এবং পড়তো সীতারামের সঙ্গে। সে সীতারামকে ছাড়িয়ে আরও 1 ক্লাস উপরে উঠে আটকে ছিল। তাকে একদিন এক হাতে একটি ফুল ঘুরিয়ে অন্য হাতে জ্বলন্ত বিড়ি নিয়ে গান গাইতে দেখলে রমানাথ। সন্ধ্যার অন্ধকারে গ্রামের বাইরে একটি গাছতলায় বসে সন্ধ্যের আকাশের দিকে উদাস দৃষ্টিতে চেয়ে সে গান গাইছিল। সম্মুখে রাঙা মেঘ করে খেলা। অবাক হয়ে গেল রমানাথ, মনে মনে শঙ্কিত হয়ে উঠল। কিছুদিন পরেই তার জ্ঞাতি ভাইয়ের বাড়িতে গোলমাল শুনে গিয়ে দেখলে জ্ঞাতি ভাই বল্লভ মাথায় হাত দিয়ে বসে আছে। তার ছেলে ঈশ্বর বাক্স ভেঙে টাকা নিয়ে পালিয়েছে। ঈশ্বরও সীতারামের বয়সী, সে 5th ক্লাসেই আটকে আছে আজ কয়েক বৎসর। আগের দিন জামা কাপড় নিয়ে ঝগড়া হয়েছিল বাপের সঙ্গে। রাত্রেই কখন বাক্স ভেঙে 1 মুঠো টাকা, 50 টাকা নিয়ে সে পালিয়েছে। বল্লভ বলেছিল, স্কুলে ছেলে যেন আর পড়িও না কেউ। রমানাথের ভালো লেগেছিল কথাটা। বাড়ি এসেই সে সীতারামের পড়া ছাড়িয়ে দিয়েছিল। সীতারাম অবশ্য ওদের মতো নয়, সে আজও মোটা কাপড় জামাতেই সন্তুষ্ট। জুতোর দরকার তার আজও হয় না। মাথার চুল সে সমান করেই কাটে। কোনো নেশাও সে করে না। রমানাথের হুকো তামাক আজও নড়ে নাই। তবুও সে ভবিষ্যতের জন্য শঙ্কিত হয়ে উঠল। বললে, আর পড়তে হবে না, চাষবাস দেখো। সীতারাম চুপ করে মাথা হেঁট করে দাঁড়িয়ে রইল, কোনো প্রতিবাদ করলে না। 2 দিন পর হঠাৎ রাত্রে ঘুম ভেঙে উঠে রমানাথ চমকে উঠল। বাইরের গুনগুন শব্দে জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখলে সীতারাম বাইরে খুঁটিতে ঠেস দিয়ে বসে গুনগুন করে গান গাইছে। আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা। রমানাথ আরও আশ্চর্য হয়ে গেল সীতারামের চোখে জল দেখে। চাঁদের আলো তার মুখের ওপর পড়েছে। জ্যোৎস্নার ছটা পড়ে চোখের কোণ থেকে চিবুকের প্রান্ত পর্যন্ত জলের ধারা দুটি চকচক করছে। বুকটা তার টনটন করে উঠল। সীতারাম তার মায়ের জন্য কাঁদছে। নিজের চোখেও জল এলো তার। ধীরে ধীরে দরজা খুলে বাইরে এসে সে ছেলের মাথাটি নিজের বুকের মধ্যে টেনে নিলে। কিছুক্ষণ পর তার চমক ভাঙল চৌকিদারের ডাকে। রাত্রি দুপোহর পার হতে চলেছে। ছেলেকে সে বললে, আয় আমার ঘরে শুবি আয়। চিরদিনই সীতারাম শান্ত ও বাধ্য। সে প্রতিবাদ করলে না। নিজের ঘরের মাদুর এবং বালিশটা নিয়ে বাপের কাছে এসেই শুলে। সস্নেহে রমানাথ এতক্ষণে জিজ্ঞাসা করলে, তোর মাকে স্বপন টপন দেখেছিলি নাকি? সীতারাম কোনো উত্তর দিল না। রমানাথ কিছুক্ষণ পর আবার প্রশ্ন করলে, তোর মা কিছু বললে? সীতারাম তবুও চুপ করে রইল। রমানাথ বললে, ঘুমো, স্বপন মানুষ দেখে। তারপর একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, তোকে নিয়েই তো আমার সংসার, তোর মুখের দিকে তাকিয়েই তো আমি চুপ করে থাকি। আবার কিছুক্ষণ নীরব থেকে বললে, তুই কাঁদলে আমি বুক বাঁধি কি করে বল? সে উঠে এসে ছেলের বিছানার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললে, ঘুমো। সীতারাম স্তব্ধ হয়ে শুয়ে রইল, কিন্তু
ঘুম তার এলো না। সে কথা রমানাথের বুঝতে দেরি হলো না। সে পাখাটা নিয়ে বাতাস আরম্ভ করলে। এবার সীতারাম হাত বাড়িয়ে পাখাটা নিয়ে বললে, না, আমাকে দিন। রমানাথ পাখাটা দিলে না এবং সীতারামের কথার জবাব পেয়ে উৎসাহিত হয়ে উঠল। সেই উৎসাহের মধ্যে হঠাৎ সে সান্ত্বনার উপায় খুঁজে পেলে। বললে, এই বছরই তোর বিয়ে দেবো আমি। সীতারাম চমকে উঠল, উঠে বসল, বললে, না। রমানাথ আশ্চর্য হয়ে গেল। না কি, বিয়ে করবি না নাকি? এ কি অসম্ভব কথা। না না, আমি পড়ব। পড়বি? রমানাথ স্থির দৃষ্টিতে ছেলের দিকে চেয়ে রইল অন্ধকারের মধ্যেই। এতক্ষণে সব তার কাছে ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল। সাধনা মিটিল, আশা না পুরিল। হরি হরি, পড়ার স্বাদ আশা। রমানাথ উঠে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল। বললে, বেশ, তাই পড়বি, এখন ঘুমো। সীতারাম বললে, আমি হুগলিতে নর্মাল পড়ব। হুগলিতে? চমকে উঠল রমানাথ। হুগলি যে অনেক দূর। তাছাড়া এখানে পড়া ঘরের ভাত খেয়ে হয়, সেখানে খরচ। মাসে 12টা টাকা হলেই হবে আমার। রমানাথ জবাব দিলে না, পাশ ফিরে শুলে। পরদিন রমানাথ সকালে উঠেই রান্না চড়ালে। সীতারাম উঠতেই বললে, ভাত নামিয়ে নিস, আমি মাঠে চললাম, খেয়ে তবেই স্কুলে যাস। এইভাবেই তার বিপত্নিক সংসার চলে আসছিল। সে ডাল নামিয়ে একটা তরকারি রান্না করে ভাত চাপিয়ে দিয়ে মাঠে চলে যেত। সীতা পড়ত, পড়ার মধ্যেই ভাতটা নামিয়ে ফেলত। বাপের জন্য ঢেকে রেখে নিজে খেয়ে জ্যাঠাদের বাড়ি চাবি রেখে স্কুলে যেত। ফিরত বেলা 5টায়। রত্নহাট 2.5 মাইল পথ। সেদিন অপরাহ্নে সীতারাম ফিরল 6টায়। রমানাথ ব্যস্ত হয়ে উঠেছিল। সকল ছেলে ফিরল, সীতা ফিরল না। তার ভয় হলো। সর্বাগ্রে সে বাক্স প্যাটরা দেখলে। বাক্স ভেঙে টাকা কড়ি নিয়ে বল্লভ দাদার ছেলে ঈশ্বরের মতো পালালো না তো? না, বাক্স প্যাটরা ঠিক আছে, কিন্তু তবুও মন মানল না। ঈশ্বরের মতো বাক্স ভেঙে টাকা নিয়ে না পালাক, এমনি এক কাপড়ে সন্ন্যাসী হয়ে যেতে তো পারে। কাল রাত্রেই তো সে কাঁদছিল আর গাইছিল, সাধনা মিটিল। রমানাথ গ্রামের বাইরে পথের উপর গিয়ে দাঁড়িয়ে রইল। সীতা ফিরল, তার সঙ্গে রত্নহাটেরই এক পণ্ডিত মশাই। পণ্ডিত বললেন, মণ্ডল মশাই, সীতারাম আমাকে ধরেছে, ও নর্মাল স্কুলে পড়বে, আপনার মত আমাকে করিয়ে দিতে হবে। রমানাথ কি বলবে খুঁজে পেলে না। পণ্ডিত বললেন, ইংরেজি ও ভালো পারে না, নর্মালে পড়লে ওর ভালো হবে। রমানাথ এবার বললে, সে তো হুগলিতে পড়তে যেতে হবে। হ্যাঁ, এই হুগলিতে। আজ চিঠি দিলে কাল চিঠি যায়। সকালে চড়লে বেলা 12টায় পৌঁছানো যায়। এ আর দূর কি? রমানাথ চুপ করে রইল। হঠাৎ তার চোখে পড়ল সীতা দাওয়ার এক কোণে বসে কাঁদছে। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, বেশ, তাই হবে। রমানাথ তাই করলে। একমুখ হাসি নিয়ে সীতারাম বাপের পায়ের ধুলো নিয়ে হুগলি যাত্রা করলে। পণ্ডিত মশাইটি হেসে বললেন, সীতারাম আপনার বংশের মুখ উজ্জ্বল করবে। চন্দ্র সূর্যের মতো পারবে না, তবে মাটির প্রদীপের মতো পারবে। রমানাথ শুষ্ক হাসি হাসলে, কোনো জবাব দিলে না। নীরবে ছেলেকে রত্নহাট স্টেশনের এক ধারে ডেকে নিয়ে বললে, একটা কথা কিন্তু আমাকে দিতে হবে। এইবার তোমার বিয়ে দেবো আমি, না বললে হবে না। সীতারাম মাথা নিচু করে বললে, বেশ। তারপর 3 বৎসর কেটেছে। শেষ পরীক্ষায় সীতারাম ফেল হলো। সে আবার নতুন করে শুরু করলে।
সব ভুলে প্রায় আহার নিদ্রা ত্যাগ করে এবার সে শুধু পড়েছে আর পড়েছে। কিন্তু এবারও সে ফেল হলো। ব্যর্থতার সংবাদ এলো চিঠিতে। পরীক্ষায় ব্যর্থতার খবর সীতারাম মাথা হেঁট করে গ্রহণ করলে। আর সে কাঁদে না, কিন্তু রমানাথ গোপনে কাঁদলে। ছেলের পড়াশোনার জন্য খুব বেশি কামনা তার ছিল না। তবে সীতা পড়ে শুনে একজন খুব পণ্ডিত লোক হোক এমন কল্পনা করতে তার ভালো অবশ্যই লাগে। এই পর্যন্ত দাদার সেজো ছেলে বিএ পাশ করে এমএ পড়ছে, সঙ্গে সঙ্গে ওকালতিও পড়ছে। দাদাকে তার ভাগ্যবান মনে হয়। এই ছেলেটিকে, কিশোর কৃষ্ণকে দেখেও তার মন খুশিতে ভরে ওঠে। বাইরে 10 জনের কাছে কিশোর তার ভাইপো, এ অহংকারও করে। মধ্যে মধ্যে মনেও হয় সীতা যদি নর্মাল না পড়ে এখানকার পাশ দিয়ে অন্তত একজন মোক্তারও হতো তবে ভালো হতো। এও সত্য। তবুও এ নিয়ে যে একটা অনির্বাণ দাহময় আকাঙ্ক্ষা তা তার নাই। শান্ত সরল মানুষ রমানাথ। বিপত্নিক হয়ে ওই সীতারামের প্রতি অতিরিক্ত স্নেহবশেই সে আর দ্বিতীয়বার বিবাহ করে নাই। বিবাহের কথা ভাবতে গেলেই প্রথমেই মনে হতো সে তো এ বাড়িতে তার সীতারামের মা হয়ে আসবে না, সৎ মা হয়ে আসবে। অন্তরে অন্তরে সে হয়তো তার অকল্যাণ কামনা করবে। সভয়ে শিউরে উঠে সে বিবাহের কল্পনা মন থেকে মুছে ফেলত। বুকে করে সীতাকে সে মানুষ করেছে। সীতা তার কাছে অহরহ চোখের সামনে সুস্থ হয়ে বেঁচে থাক, এইটাই তার সবচেয়ে বড় কামনা। তাই লেখাপড়া শিখে সীতা চাকরি করতে বিদেশে যাবে। এই কাল্পনিক বিরহের আশঙ্কায় তার লেখাপড়ার সার্থকতার দিকটা বরাবরই খাটো হয়ে এসেছে। সীতা কতবার বলেছে নর্মাল পাশ করে কাব্যতীর্থটা যদি পাশ করতে পারি তবে হাই স্কুলে হেড পণ্ডিতের চাকরি একটা পাবই। রমানাথ নীরবে পুরুত পুরুত শব্দে নিজের হুকোটিতে টান দিয়ে যেত। প্রসঙ্গক্রমে সীতারাম তুলত চাকরি স্থানে বাসার কথা। বলতো ছোটখাটো বাসা করা যাবে, আপনি থাকলে আমি নিশ্চিন্তি। দুবেলা দুটো ছেলে পড়ালে 20-25 টাকা আসবে, আপনি সংসার দেখবেন, আমার ভাবনা কি? একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে রমানাথ বলতো, বাড়ি ছেড়ে কি আমার যাওয়া চলে বাবা? জমি জেরাত, গরু বাছুর, ধান পান, চাষবাস, নবান্ন লক্ষ্মী। সীতারাম এ সমস্যার সমাধান করে দিত অতি সহজে। কেন? জমি জেরাত ভাগে দেবেন, গরু বাছুর পালনে দেবেন, ধান পান বছরে একবার এসে বেচে দিয়ে গেলেই হবে। নবান্ন লক্ষ্মী এ আপনি যেখানে থাকবেন সেইখানেই থাকবে। রমানাথ ঘাড় নাড়ত। না না না, তা হবে না, ভিটেতে দুবেলা সন্ধে পড়বে না। তাছাড়া একটু চুপ করে রমানাথ মনে মনে ভাবত। তারপর বলতো, বাবা আমার জমি অনেক কষ্টে অনেক মেহনতে সোনা ফলানো জমি হয়েছে, ডাকলে রা আকারে। আবার একটু চুপ করে থেকে বলতো, তুই বরং বৌমাকে নিয়ে বাসা করবি, আমি কালে ভদ্রে যাব, দেখে আসব। সীতারাম চুপ করে থাকতো। তারপর বলতো, তাহলে বাড়িতেই সব থাকবে, আমি আসবো ছুটি ছাটাই, আপনি না গেলে বাসা করে কি করব? রমানাথের চোখে জল আসতো। সে একটু বেশি জোরে টান দিত হুকোয়। তামাকের ধোঁয়ায় আপনার মুখের সামনে ধূম্রজালের সৃষ্টি করত। সীতারাম আবার বলতো, রত্নহাটে যদি কাজ পায় তবে তো কোনো কথাই নাই, বাড়ির খেয়ে চলবে, যেমন খেয়ে দিয়ে স্কুলে পড়তে যেতাম তেমনই চলবে আপনার। রমানাথ হেসে বলতো, এখানকার স্কুলে কাজ দেবে না বাবা, দেবেও না আর নেওয়াও বলে মানে ঠিক নয়। রত্নহাটের বাবুরা আমাদিগের
চাষা বলে, হুম, না না না, তার চেয়ে বিদেশ বিবুহে ভালো। এ সমস্ত কথাই মনে হলো রমানাথের, তাই সে গোপনে কাঁদলে। সীতারামকে দেখে কিন্তু তার ভয় হলো। সে শুকনো চোখে বসে রয়েছে। রত্নহাটের ডাকঘর থেকে নিজেই চিঠিখানা নিয়ে এসেছে। নিজেই বলেছে, এবারও পাশ করতে পারি নাই বাবা। দিন তিনেক পর রমানাথ বললে, সীতা বাবা, ঘরে বসে চাষবাস দেখো, বৌমাকে নিয়ে আসি। যা আমার আছে তাতে তো তোর কিছু অভাব হবে না। পড়া তোর ভাগ্যে নাই, নইলে চেষ্টার তো কুসুর করিস নাই তুই, আমি তো জানি। আর পড়া। রমানাথ কথাটা শেষ করতে সাহস পেলে না। সীতারাম বললে, না, আর পড়ব না। রমানাথ হাঁপ ছেড়ে বাঁচল, হেসে বলল, মুখ্যু তো বলতে পারবে না কেউ তোকে। সীতারাম হাসে। বাবার এ সান্ত্বনায় তার চোখ ফেটে জল এলো, তাই সে হাসি দিয়ে সেটাকে ঢাকার চেষ্টা করলে। পর মুহূর্তে সে উঠে চলে যায়। একটা কামনার অস্থিরতায় সীতারাম অস্থির হয়ে উঠল ক্রমশ। যে কামনার পথ রুদ্ধ হওয়ায় একদিন রাত্রে সে সাধনা মিটিল আশা না পুরিল গান গেয়েছিল, যে কামনার অস্থিরতায় সে হুগলি পড়তে গিয়েছিল, সেই কামনার অস্থিরতা। শেষে সে সেই চাষিতে পরিণত হবে। রত্নহাটের বাবুরা বলবে চাষা, কেউ কেউ বলে চাষো। এই গ্রামের রাস্তার উপর দাঁড়িয়ে জমিদারের নায়েব একদিন বলেছিল, অনেক দিন আগে, তার স্পষ্ট মনে আছে, বলেছিল, চাষা সে বিনা দাতা নাহি, বিনা জুতা সে দেতা নাহি। সীতারাম আবার উঠে দাঁড়ালো, শক্ত পায়ের উপর ভর দিয়ে। বাপকে না বলেই চারিদিকে খুঁজতে আরম্ভ করলে শিক্ষকতার কাজ। নর্মাল পাশ করেও সে যা করত তাই করবে সে। তারপর সে রমানাথের কাছে নিয়ে এলো এই প্রস্তাব। রত্নহাটে তাদের গ্রামের ৮ আনা রকমের জমিদারের বাড়িতে 2টি ছেলেকে পড়াবার জন্য গৃহশিক্ষকের প্রয়োজন। দুবেলা খাওয়া আর বেতন 4 টাকা। সীতারাম কদিন ধরে চারিদিকে ঘুরেছে। একদিন গেল বিপ্রহাট। বিপ্রহাট এখান থেকে 4 মাইল দক্ষিণে। সেখানে একটা মাইনর স্কুল আছে। দিন 2 গিয়েছিল অভয়াপুর। রত্নহাট তাদের গ্রাম থেকে 2.5 মাইল উত্তরে। রত্নহাটের আরও 7 মাইল উত্তরে অভয়াপুর। অভয়াপুরেও একটা মাইনর স্কুল আছে। কোথাও কিছু হয় নাই। সীতারাম শুকনো মুখে বাড়ি ফিরছিল। হঠাৎ দেখা হলো কানাই রায়ের সঙ্গে। কানাই রায় সমস্ত শুনে এই প্রস্তাব করলে। সীতারাম দ্বিধা করলে না, গ্রহণ করলে। 2টি ছেলেকে পড়াতে হবে, 2 বেলা খাওয়া আর 4 টাকা বেতন। রমানাথ জানে ওই 4 টাকা বেতনও সে নিয়মিত পাবে না, হয়তো পুরোও পাবে না। জমিদার বাড়ি প্রজার ছেলের বিদ্বেষ সেলামি গ্রহণ করতে এতটুকু কুণ্ঠিত হবে না। তবু মানবে না সীতারাম। সে 2 বেলা বাবুদের ছেলেদের পড়াবে, আর 10টা থেকে 4টে বাবুদের ঠাকুর বাড়িতে ছোট ছেলেদের জন্য একটা লোয়ার প্রাইমারি পাঠশালা খুলবে। মাইনে ছেলেপুছু 4 আনা, তাতেই বা ক টাকা হবে। আর রত্নহাটের বাবুদের বাড়ির জমিদারি, এই সদগোপ গায়ের ছেলেকেই কি তারা মাস্টার পণ্ডিত বলে খাতির করবে? সীতারাম সবই জানে। রমানাথ বলেছিল, পাঠশালায় যদি করবি তো গ্রামেই কর না কেন। সীতা বলেছে, জ্যাঠার ছেলে, জ্যাঠতুতো ভাই, বড় দাদা, গোবিন্দ দাদা, সে পাঠশালা করছে, আমি তার সঙ্গে ঝগড়া করব? সীতারাম কিছুতেই মানবে না। শেষ পর্যন্ত খেয়ে দিয়ে রোজ বাড়ি আসবে এবং জমিদারি সেরেস্তার কাজ শেখার ব্যবস্থা হবে। কানাই রায় এই প্রতিশ্রুতি দেওয়ায়
রমানাথ আর আপত্তি করলে না। একখানি রামায়ণ, কৃষ্ণের শতনাম, লক্ষ্মীর পাঁচালী এই নিয়ে একটি দপ্তর রমানাথ ছেলের মাথায় ঠেকিয়ে দিলে। তুলসীতলার মৃত্তিকা দইয়ের সঙ্গে মিশিয়ে ফোঁটা দিলে কপালে। তারপর মাথায় হাত দিয়ে 108 বার কৃষ্ণনাম জপ করে সর্বাঙ্গে 3 বার হাত বুলিয়ে দিয়ে বললে, ভগবানের নাম করে যাত্রা করো বাবা, পাপ কিছু করো না, উঁচু দিকে চেও না। এইটুকু বলেই ঠোঁট তার কাঁপতে লাগলো। সীতারাম প্রণাম করলে। আবার একবার ছেলের মাথায় হাত দিয়ে রমানাথ বললে, রোজ রাত্রিরে বাড়ি আসবে, লণ্ঠন নিয়ে আসবে আর একটি লাঠি। বলে সে নিজের যৌবনের সহচর বাঁশের লাঠি গাছটি ছেলের হাতে তুলে দিলে। সীতারাম যাত্রা করলে। গ্রাম পার হয়ে মাঠ, মাঠের ওপারেই রত্নহাটের দালান কোঠা দেখা যায়। বড়লোকের গ্রাম। শিক্ষায় দীক্ষায় সভ্যতায় বাবুরা বিশিষ্ট। সীতারাম বাল্যকালে ওই স্কুলে পড়েছে, তারপরও বহুবার গিয়েছে। তবুও ওই গ্রামের বিচিত্র লোকগুলিকে দেখে বিস্ময় তার কাটে নাই। শুধু বিস্ময় নয়, খানিকটা ভয়ও যেন হয়। ভয়ও শুধু নয়, ওদের প্রতি ঘৃণাও যেন আছে। বাবুরাও তাদের ঘৃণা করে, সে কথা তারা প্রকাশ করে গর্বভরে। অসংকোচে বলে, তোমরা তো জাতে চাষা। তার অন্তরের ঘৃণা সে প্রকাশ করতে পারে না, তবুও তাদের মধ্যেই সে চলল, সেইখানেই থাকতে হবে তাকে। ভয় সে করে না। কিসের ভয়? কাকে ভয়? কেন ভয়? অন্যায় সে করবে না, অন্য কারো অন্যায় সহ্যও করবে না। সুটকেসটি হাতে নিয়ে সে মাঠের পথে এগিয়ে চলল রত্নহাটের দিকে। হঠাৎ মনে হলো, আগেকার যাওয়া আর আজকের যাওয়ার কত প্রভেদ। আজ এই পর্যন্ত। ছোটবেলার আস্তানা ছেড়ে সীতারামের জীবন কোন দিকে বয়ে গেল আমরা তা জানতে পারব পরবর্তী পরিচ্ছেদগুলিতে। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবার আবদার রইল।